আর এই পর্যন্ত যা কিছু শেয়ার করেছি যেই কথাগুলো সেগুলো আসলে মোট পরিমাণের 20%ও না। এবং ডাইনিটা সবার কাছে আমাকে অপদস্থ করার জন্য, মানহানি করার জন্য আর পাগল প্রমাণ করার জন্য বলে কি যে আমি নাকি সব হচ্ছে গিয়ে নিজে থেকে ভেবে নেই, নিজে থেকে ভেবে ভেবেই এইসব বলি। মানে ডাইনি যেটা বলবে সেটাই রাইট, ডাইনি যা বলে তাই সত্যি, আর বাদ বাকি আমি যা বলি সব ভুল, সব মিথ্যা, অথবা আমি নিজে থেকে ভেবে ভেবে আমি এগুলো বানিয়ে বানিয়ে বলি। ডাইনির এটাই হলো মূল একটা মানে টার্গেট, আমাকে সবার কাছ থেকে বা সমাজ থেকে বিচ্ছিন্ন করার। এবার বলি ওই মহাধরিবাজ চরিত্রহীন লোকটা আর তার বউ সম্পর্কে কিছু কথা, যেটা আবার একটু আগেই মনে পড়লো। ওই লোকের কাছে যে এতগুলো সিম থাকতে পারে, একটা গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে এডুকেশনাল সেক্টরে ছিলেন এমন একজনের যে এত সিম থাকতে পারে আমার জানা ছিল না। কয়দিন পরপরই তার আসল যেই মোবাইল নাম্বার সেটা থেকে ফোন দিলে জনি যদি না রিসিভ করতো, কারণ আমি তো রিসিভ করতামই না, আমাকে বুঝেই ফেলেছিল যে আমাকে ভাঙা এত সহজ না, কিন্তু জনিকে আসলে বায়াস করে ফেলা যায়। তো জনি যেহেতু মাঝে মাঝেই রিসিভ করে ফেলতো, দ্যাটস ওয়াই জনির পিছনেই একদম জোকের মতো লেগেছিল। আর জনি যখন আমার কথায় রিসিভ করা বন্ধ করে দিল, কত আননোন নাম্বার থেকে, আননোন কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল সিম থেকে যে ফোন দিত, এবং জনি রিসিভ করে বুঝতে পারতো যে ওই ফালতু চরিত্রহীন লোকটা। এবং যখন আমি বলতাম কেন তুমি ওনার ফোন রিসিভ করলে, তখন বলতো যে এটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, আমি ভাবছি চাঁদপুর থেকে কোনো ব্যবসায়িক ফোন হতে পারে, ধরে দেখে সেই লোকটা। যদি কোনো ভদ্র লোক হতো তার কি এতগুলো সিম, এতগুলো আননোন নাম্বার থাকার কথা? আর বউটা তো ওই ডাইনি, পেতনি, পিশাচিনি, প্রেতিনি, যাই বলি তাই কম, উড়াল দেওয়ার আগেই আমার সাথে আমাকে আমার দুঃখ ভাগ করে নেয়। হ্যাঁ হ্যাঁ দিদি যে কেন তোমার সাথে এমন করে, আচ্ছা তোমার এই স্বর্ণ এগুলো কেমন আছে, হ্যাঁ কয় ভরির মতো আছে, কই রাখছো, কার কাছে, দিদির কাছে রাখছো, দিদি স্বর্ণ কই রাখে, বাসায় রাখে, ব্যাংকের লোকারে রাখে? ও তুমি তো চাকরি করছো, চাকরির টাকা কি করছো, চাকরির টাকা জমাইছো? হ্যাঁ কত জমাইছো, ব্যাংকে কত আছে তোমার টাকা, কয় লাখ হবে, এই 20 লাখ হবে তোমার, 20 লাখ? হ্যাঁ কত মানে এই বলে আমার পেট থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি কত জমিয়েছি চাকরির টাকা সেটা জানবেই সে, নাছর বান্দা নাপিতানি। তারপর আবার নিজে কত জমিয়েছে সেটা বলে না, নিজের স্যালারি কত সেটা বলে না, কারণ উনি যেহেতু ওনার লিমিট ক্রস করে আমাকে এগুলো জিজ্ঞেস করছিল, আমিও তো পাল্টা জিজ্ঞেস করছিলাম যে আপনি আপনার চাকরির টাকা কী করেন, সংসারে খরচ করেন, বা আপনি এগুলো কীভাবে জমান না কী করেন, বা আপনার কীরকম হচ্ছে গিয়ে সেভিংস। নিজেরটা কিন্তু জানতে দেয় না, আবার আমারটা জানার জন্য উদ্গ্রীব। হ্যাঁ 20 লাখ থেকে স্টার্ট করেছে নিলামের মতো জানার জন্য যে আমার সেভিংস কত। হ্যাঁ দিদির তো অনেক টাকা, তাই না, জানো কত কীরকম আছে? একটাও যদি আপন গড মিথ্যা কথা বলে থাকি তাহলে ওই ডাইনিটার যেন হয়, কারণ ডাইনিটাই তো আমাকে জন্ম দিয়েছে। আর মেয়েটা জানেন আমার বড় বোনের শাশুড়িকে এত ভরি দিয়ে শাখা বাঁধানো গিফট দিয়েছে, এত দামি শাড়ি দিয়েছে, আর এইগুলো ওই ডাইনিটাকে বলে ডাইনিটার মনের মধ্যে আরও বেশি বিশেষ সঞ্চার করতো, আর বোঝাতো যে ওই চোষা আমকে যদি ডাইনি তার পুত্রবধূ করতো তাহলে কত কি ডাইনি পেত। হ্যাঁ এমনিতে তো ডাইনি লোককে বলে যে পশু কুকুরের বিয়ের সময় কোনো কিছুই চায় নাই, এই করে নাই সে করে, পরে কিন্তু আবার দোষ ধরতেও ছাড়ে নাই, চায় নাই দেখে কি মানুষ সেটা করে না, এটা দেয় না, সেটা দেয় না, এরকম করে ফেলে। এই কথাগুলো জাস্ট মনে পড়লো তাই বলে ফেললাম, নইলে আবার পেটে সমস্যা হচ্ছিল, না বলতে পারলে পেট গুড়গুড় করছিল, বারবার করে টয়লেটে আসা যাওয়া করতে হচ্ছিল, এতবার টয়লেটে আসা যাওয়া, ছোট বাচ্চা নিয়ে বুঝে নিত, চাকরি বাকরি নাই, কাজকাম নাই ঘরের মধ্যে, যখন যেটা মনে পড়ে সেটা না বলতে পারলে বারবার টয়লেটে যেতে হয়, তো বাচ্চাগুলোকে কে রাখবে বলেন, টয়লেটে যাওয়া কমাতেই এই ব্যবস্থা। আর যেই ধরনের প্রেতিনি, নাগিনী, ডাইনি, যোগিনী বলবে তখন কেন বলিনি যখন এই কথাগুলো হয়েছিল, আরে তখন তো এরকম গাল এরকম ফুলেছিল, মেসেজগুলো দেখে ফেলেছি দেখে কেমনে বলি, হ্যাঁ ঠাকুর করে গিয়ে এরকম বম হয়ে থাকতো। আমি যেই বেডরুমে ছিলাম আমাকে যেই বেডরুমটাই দিয়েছিল ওইটাই থাকতোই না, বসে ফুসুর আলুর দিশারির সাথে প্রেয়ার রুমে। তো আর কি বলবো,